নিশ্চয়ই কারণ আছে। অফিস থেকে তাড়াতাড়ি ফেরার লোক তো তন্ময় নয়, তাই ঘটা করে প্রশ্ন করল। এত তাড়াতাড়ি এলেন যে? আপনি কি বিজনেস ট্যুরে যাবেন? অরুর সন্দেহ সঠিক। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বিজনেস ট্যুর নিয়ে অরুকে কিছু বলবে না ভেবেছিল। মেয়েটা শুনলেই মন খারাপ করবে, সঙ্গে যেতে চাইবে, বাহানা করতে বসবে। এতগুলো কারণ ধরে লুকাতে চেয়েছে, পারল কই? তন্ময়ের জবাব না পেয়ে অরু পুনরায় জিজ্ঞেস করল। কোথায় যাবেন? কতদিনের জন্য? বলছি খেয়ে নে। শুনি আগে, বলেন। অরু। তন্ময়ের ধমকে দমকে গেল অরু। মিনমিনে গলায় বলল। খাইয়ে দেন। তন্ময় ওয়াশরুমের দিকে এগুলো। ওর চোখ মুখ অন্ধকার করে রেখেছে। এভাবেই সকাল থেকে খারাপ লাগছিল। এখন তার খারাপ লাগা আকাশ ছুঁয়েছে। তন্ময় কাছাকাছি থাকবে না ব্যাপারটা সে মানতেই পারে না, কষ্ট হয়, দম আটকে আসে। তন্ময় ততক্ষণে হাত ধুয়ে এসেছে, প্লেট হাতে ওর পাশে বসেছে। লম্বা আঙ্গুলগুলো ভাত নাড়ছে। মেখে 5 আঙ্গুলের মুঠোয় নিয়ে ওর মুখের সামনে ধরল। ওর ছটপট খেয়ে নিল। মুহূর্তেই পেট নড়ে চড়ে ওঠে, বমি বমি ভাব। নিজেকে নিয়ন্ত্রণ করে শুধালো। আপনি খেয়েছেন? না। আমি খাইয়ে দিই। তন্ময় মাথা তুলে তাকালো। অরুর ফোলা ফোলা ঘুমন্ত মুখশ্রীতে নজর বোলালো, তবে মুখে কিছু বলল না। না হ্যাঁ কিছুই করল না। কয়েক নালা খেয়ে অরু থমকে গেল। এবার প্রখরভাবে পেটে গুলিয়ে আসছে। আর খেতে ইচ্ছে করছে না। তন্ময় জোর করে আরও দুমুঠো খাওয়াতেই বিপত্তি ঘটল। তন্ময় অবস্থা বুঝে প্লেট সরিয়ে রাখল। খারাপ লাগছে? আর খেতে হবে? তন্ময়ের কথা শেষ হতে পারেনি। অরু মুখ চেপে ছুটে গেল ওয়াশরুম। গদগদ করে এক গাদা বমি করে দিল। পেটে যা ছিল সবই ফেলেছে। তন্ময় ইতিমধ্যেই ছুটে এসেছে। অত্যন্ত চিন্তিত সে দিশেহারা। অরুর মাথা আগলে ধরেছে। চুল গুছিয়ে মাথায় পানি ঢেলে দিল। মুখ পরিষ্কার করে বিছানায় এনে বসালো। কপালে হাত ছোঁয়ালো। কি হয়েছে? জ্বর তো নেই তাহলে? অরুর মাথাটা তন্ময়ের কোলে হেলে পড়ল। চোখ বুজে সে সেভাবেই রইল। হাত বাড়িয়ে তন্ময়ের কোমর চড়িয়ে নিল। সেই চিরচেনা পারফিউমের ঘ্রাণ ভেসে আসছে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাকে। অরু কয়েক দফায় শুকে নিল। নেশা ধরে যায় এই ঘ্রাণে। এই ঘ্রাণ তো একান্তই তার তন্ময় ভাইয়ার। অরু তার ছোট নাক ঘষে দিল তন্ময়ের কোমরে। বিড়বিড়িয়ে পড়ল। আপনার থেকে একটা মিষ্টি গন্ধ আসছে, আমার খুব ভালো লাগে। শুয়ে পড় দেখি। অরুকে বিছানায় শুইয়ে তার পাশে বসল। চুলে আঙ্গুল চালালো। অরু গভীরভাবে তন্ময়ের বাম হাত দুহাতের মুঠোয় নিয়েছে। সেভাবেই গভীর নিদ্রায় তলিয়ে গেল। তন্ময় তবুও ঠাই বসে চুপটি করে অনেকক্ষণ এক মনে চেয়ে থাকলো। অথর চূড়া এগিয়ে নিয়ে অরুর কপালের মধ্যস্থান ছুঁয়ে দিল। ধীর স্বরে আওড়ালো। এই যে মুগ্ধ নয়নে তাকে দেখতেই থাকি, তবুও তো দেখার স্বাদ মেটে না। এখন রাত 9টা। তন্ময় বেরিয়েছে 7টায়। খুব ইম্পর্টেন্ট মিটিং, না হলে সে যেত না। অরুকে এভাবে রেখে যাওয়ার প্রশ্নই আসে না। দ্রুত গিয়ে দ্রুত ফিরবে বলেই বেরোনো। জ্যামে আটকে সে পুনরায় কল করলো বাবাকে। মোস্তফা সাহেব ধরলেন গম্ভীর মুখে। হ্যাঁ। হ্যালো বাবা। হুম। আশরাফুল আঙ্কেল এসেছেন। না, আসবে এখনই। অরু ঘুম থেকে উঠেছে। বেশি খারাপ? মোস্তফা সাহেব ভোতা মুখে বললেন। বাবা, তুমি নিশ্চয়ই একা চিন্তিত নও। আমরাও একইভাবে চিন্তিত। কাজ করতে গেছে। যাও, আমরা আছি ওরুকে দেখার জন্য। সিরিয়াস কিছু হলে বলো। হুম। জবেদা বেগম রান্না করছেন। অরুর পছন্দের তরকারি চিংড়ি কোপ্তা। মেয়েটার মুখে স্বাদ নেই, তাই স্পেশাল কিছু রান্না করছেন। সুমিতা বেগম একটু পরপর উপরে যাচ্ছেন, মেয়েকে দেখে আসছেন। পায়েস রসমালাই কত কিছুই নিয়ে গেলেন।
কিচ্ছুটি মুখে তুলছে না, বমি করে বসছে। দীপ্ত ফিরেই অসুস্থ অরুর পাশে বসে। একে একে বাড়ির সবাই অরুর কক্ষে চলে এলো। ডাক্তার আশরাফুলও ইতিমধ্যে চলে এসেছেন। আপাতত অরুর পাশে চেয়ার পেতে বসে হাতের নলি চেক করছেন। অরুর বন্ধ চোখ খুলে দেখে নিলেন। সময় নিয়ে বেশ কয়েকবার একইভাবে চেক করছেন। ভুরুচোরা কুঁচকে এসেছে। লাগাতার আরও কয়েকবার একই পদ্ধতিতে কিছু চেক আপ করে নিলেন। মোস্তফা সাহেব চিন্তায় পড়লেন। এগিয়ে এসে শুধালেন। কি হয়েছে আশরাফুল? সিরিয়াস কিছু নাকি? আশরাফুল সাহেব হাত উঁচিয়ে থামতে বললেন। সময় নিয়ে বেশ কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে ফিরে তাকালেন। চোখ মুখ উজ্জ্বল মুচকি হাসি ঠোঁটে জুড়ে লেপ্টে মোস্তফা সাহেব ভড়কে গেলেন। কি হয়েছে? আমার কাছে আয়। মোস্তফা সাহেব সামনাসামনি আসতেই শব্দ করে হেসে আশরাফুল সাহেব মোস্তফা সাহেবের কাঁধে হাত রাখলেন। পাশাপাশি হেঁটে কক্ষ থেকে বেরুচ্ছেন। পেছন পেছন বাকিরাও আসছে। ঘুমন্ত অরুকে সকলে রেখে আসলো। অত্যন্ত ঠান্ডা গলায় আশরাফুল সাহেব বললেন। বন্ধু, বাড়িতে মিষ্টি আছে তো? মানে? মিষ্টি? না থাকলে আন, মিষ্টি মুখ ছাড়া কিন্তু আমরা যাচ্ছি না। হ্যাঁ? বন্ধু, দাদা হতে যাচ্ছিস খুব শীঘ্রই। নিস্তব্ধতা নীরবতা বয়ে গেল। থমকে গেল চারিপাশ, রুখে গেল শ্বাস প্রশ্বাস। চমকের চিহ্ন সকলের মুখস্থিতি লেপ্টে। আনোয়ার সাহেব দুকদম পেছনে চলে গেলেন। অবাকের চূড়ান্তে তিনি। কাঁধ রীতিমতো কেঁপে উঠেছে। সুমিতা বেগম কাপড় দিয়ে মুখ চেপে ধরেছেন। চোখজোড়া বড় বড়। সাবিহা চিৎকার করে বসেছে। মোস্তফা সাহেব তখনও ঠায় দাঁড়িয়ে। তার পা চোরা থমকে যেন কিছুক্ষণের জন্য শ্বাস নিতেও ভুলে গেলেন। স্তব্ধতায় আবদ্ধ শাহজাহান বাড়ি। অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। মোটেও বিশ্বাস করার মতো নয়। আপন বন্ধুর মুখ থেকে না শুনলে কখনোই বিশ্বাস করতেন না মোস্তফা সাহেব। কতটা পারদর্শী ডাক্তার তার বন্ধু সে খুব ভালোভাবে জানে। অহেতুক ফাজলামো করার মানুষ সে নয়। তাহলে বুকের ভেতর চিনচিন করছে। বুক ব্যথাটা আবারও শুরু হয়েছে। বুক আঁকড়ে বসে পড়লেন সোফায়। চোখ মুখ থমথমে। বড্ড নাজেহাল অবস্থা তার। মানুষ ঠিক কতটা আশ্চর্য হলে এভাবে থমকে যায়। সুমিতা বেগম এখনো ঠায় দাঁড়িয়ে। মুখের শাড়ির আঁচল গুজে আছেন। নড়ছেন অবধি না। বাকরুদ্ধ হয়ে আছেন। স্তব্ধ আনোয়ার সাহেব ঘুরে তাকালেন বড় ভাইয়ের দিকটায়। পিটপিট চোখে কিছুক্ষণ তাকিয়ে পরপর স্ত্রীর দিকে দৃষ্টিপাত করলেন। সুমিতা বেগম তার নজর উপলব্ধি করে ফিরে তাকালেন। দৃষ্টিতে দৃষ্টি মিলে গেল দুজনের। আনন্দে বিমোহিত সুমিতা বেগম মুহূর্তেই অস্পষ্ট স্বরে কেঁদে দিলেন। ডুকরে কেঁদে স্বামীর উদ্দেশ্যে বিড়বিড় করে বললেন। আমাদের উড়ু, ওগো আমাদের উড়ু, আমাদের ছোট্ট উড়ু। তার কথাগুলো চড়িয়ে আসছে, গুলিয়ে ফেলছেন। ঠিকভাবে বলতেও সক্ষম হচ্ছেন না। খুব বড় সড়ো শখ পেয়েছেন। এত দ্রুত কাটাতে পারবেন না। সর্বপ্রথম সাবিহা নড়ে চড়ে উঠল। থমকে যাওয়া পা জোড়া বহুক্ষণ লাগিয়ে সামনে বাড়ালো। কম্পিত গলা উঁচিয়ে ডাকল। আশরাফুল চাচা। ডাক্তার আশরাফুল সাহেব ভীষণ বিরক্ত তখন। সরু চোখে শাহজাহান বাড়ির সদস্যদের মেপে নিচ্ছেন দু চোখে। বিশেষ করে অবাস্তবিক মোস্তফা সাহেবকে। এমন রিয়াকশন তিনি মোটেও আশা করেননি। কই ভাবলেন তাকে কোলে তুলে এলোপাথারি ছুটোছুটি হবে, চেঁচামেচি হবে, শোরগোল হবে। অথচ হলো কি? তার দেখায় প্রথম পরিবার যারা এত মিষ্টি সুসংবাদ শুনে স্তব্ধীকৃত হয়ে গিয়েছে। সাবিহার ডাকে সেদিকে দৃষ্টিপাত করলেন আশরাফুল সাহেব। ছোট্ট হু শব্দ করলেন গম্ভীর মুখে। সাবিহা ফটফট চোখে তাকিয়ে খুব মেপে তোতলানো স্বরে জিজ্ঞেস করল। সত্যি? আ- আ- আরো প্রেগনেন্ট? হুম। সাবিহা চেঁচালো উচ্চ কণ্ঠে। পরপর লাফালো। দুহাতে মুখ ঢেকে সমানে চেঁচিয়ে চলেছে সে। তার উদ্ভট আচরণে মোস্তফা সাহেব বাস্তবে ফিরলেন যেন। বড় বড় চোখে তাকালেন। শব্দের তোড়জোড়ে কম বেশি সবাই নিজেদের ভাবনার সাগর হতে বেরিয়েছে। সাবিহা ছুটে জবেদা বেগমকে আঁকড়ে ধরেছে। মুখ গুজেছে বক্ষস্থলে। কণ্ঠের স্বর ছটফট করছে। মা, আমি
খালামণি হতে চলেছি? একটু ভেবে পুনরায় আওড়ালো। খালামণি নাকি ফুপিমণি? কোনটা হব? মা, তুমি কি হতে যাচ্ছ? নানু নাকি দাদি? আমরা সব হতে যাচ্ছি মা, সব। জবেদা বেগমের অধর চুড়ে হাসি, চোখ জুড়ে জল, অস্বাভাবিকভাবে মাথা দোলালেন। আনোয়ার সাহেবের নয়নচোরা অজান্তে আনমনে বড্ড লুকিয়ে ভিজে উঠেছে। অত্যন্ত ঠান্ডা স্রোত বয়ে চলেছে বক্ষস্থলে, হৃদস্পন্দন রুখে আসছে। তার ছোট্ট মা কখন বড় হয়ে গেল, মনে হচ্ছে এই তো সেদিনই ছোট্ট টুকটুক পদক্ষেপ ফেলে সামনে এসেছে, সমান তালে কেঁদে বায়না ধরেছে তার সঙ্গে অফিস যাবে, পিছু ছাড়বে না কোনো মতেই। তার সেই ছোট্ট মেয়েটা, তার অরুর কোলছুরের সন্তান আসছে, সে নানা হতে যাচ্ছে। এর থেকে সুখের সংবাদ কি হয়? হয় না। মোস্তফা সাহেব দাঁড়িয়ে আছেন, আনচান করছেন সে, ছোট ভাইয়ের চোখে চোখ মেলাতে পারছে না। এত বড় সুসংবাদ শুনেও গোপনীয় কারণবশত সুখের বহিঃপ্রকাশ করতে পারছেন না। কিভাবে পারবেন? নিজের মেয়ে মাস্টার্স শেষ করে ফেলেছে, এখনো বিয়ে দেননি, এত সময় আহ্লাদ দিয়েছেন, অথচ নিজের আর এক মেয়েকে এমন পরিস্থিতিতে ফেলেছে তারই ছেলে। ভাইকে কিভাবে মুখ দেখাবেন সে? স্বল্প বয়সের অরু, কতটুকু বুঝ আছে তার? বিয়েরই বা কত মাস হলো, আনুষ্ঠানিক বিয়েটাও এখনো দেননি। ভেবেছিলেন অরুর অনার্স শেষ করুক, তারপর না হয় ধুমধাম করে বিয়ে দিবেন ছেলে মেয়ের। তারপর মাস্টার্স শেষ করলো, তারপর না হয় নিজেদের ভবিষ্যৎ নিজেরা বেছে নিবে। কিন্তু কি হলো? তাদের অরুচি খুব ছোট, অবুঝ, কেবলই জীবন শুরু হয়েছে তার। এখনই তো ভার্সিটি জীবন উপভোগ করার সময়। এই সময় মেয়ের ভবিষ্যতের চিন্তা ভাবনা দাদা হবার অগাধ খুশি ঢেকে দিয়েছে। দাউ দাউ চলছে ভেতরটা। আনোয়ার সাহেব যেন নিজের ভাইকে বুঝতে পেরেছেন, এগিয়ে গেলেন কাছাকাছি, খুব ভদ্রভাবে ডাকলেন। ভাইজান। মাথা তুলে তাকালেন মোস্তফা সাহেব। আনোয়ার সাহেব প্রাণবন্ত রূপে হেসে বললেন। নানা হচ্ছি। মোস্তফা সাহেবও দমে গেলেন, ঠোঁটের দুই প্রান্ত উঁচিয়ে আসছে। আমি দাদা। মুহূর্তেই আনোয়ার সাহেব দুহাত মেলে দিলেন। খুব আলগোছে সমান তালে লম্বাটে দুই ভাই বাহুবন্ধনে আবদ্ধ হলো। ঠোঁটে দীর্ঘ হাসি তাদের। হাজারো অমত, হাজারো নগণ্য চিন্তা ভাবনা এই আকাশ কুসুম সুখের সামনে ফিকে পড়ে গেল মুহূর্তেই। আস্তাফুল সাহেব ছোট্ট স্বরে কাশলেন, গম্ভীর মুখে বললেন। শাহজাহান, বাড়ির মিষ্টি কি আমার নসিবে হবে? ওহির সাহেব হাসলেন, শব্দময় হাসি। হাসির রেশ ধরেই বললেন। এই সুসংবাদের জন্য তাজা মিষ্টি দ্বারাই মিষ্টিমুখ করাবো। কত রকম মিষ্টি খাবেন সব রকম খাওয়াবো। এই আকাশ, যাও যত রকম মিষ্টি আছে নিয়ে আসো। আকাশ হেসে মাথা দোলালো, পা বাড়াবে, পূর্বেই শুনল মোস্তফা সাহেবের গম্ভীর স্বর। আকাশ, হতচ্ছাড়াকে কল করো, এক্ষুনি ফিরতে বলো। ওর সাথে আমার বোঝাপড়া আছে, অভদ্র ছেলে। ভিন্নভাবে ভিন্ন অনুভূতিতে ভেসে বেড়ানো শাহজাহান বাড়ির কলিং বেল বেজে উঠল হুট করে। এমন সময় কে এসেছে? কারো তো আসার কথা নয়। তন্ময়ের ফিরতে তো নিম্নে 2 ঘন্টা। বেশ খানিকটা দূরে চলে গিয়েছে সে। তাহলে কে? দীপ্ত লাফিয়ে ইতিমধ্যেই ছুটে গিয়েছে দরজা খুলতে। খুশিতে বেসামাল হয়ে পড়েছে সে। কখন যাবৎ খুশিতে লাফাচ্ছে সে বলা মুশকিল। সদর দরজা সটানভাবে মেলে দিল। দুয়ারে দাঁড়িয়ে লতা বেগম, পাশেই সৈকত সাহেব। অয়ন তাদের পিছনে লম্বাটে ভঙ্গিতে দাঁড়িয়ে, মাথা উঁচু। তার সাথে ড্রাইভার রোহান সাহেব উপস্থিত। হাত জুড়ে হরেক রকম মিষ্টান্ন, যত রকম মিষ্টি আছে সবই তো এনেছেন মনে হচ্ছে। অসময়ে এমন রাত করে বিনা আমন্ত্রণে তাদের দেখতে পেয়ে ইতস্তত অনুভব করলেন মোস্তফা সাহেব। বড্ড চিন্তায়ও পড়লেন। এত সব মিষ্টি দেখে খানিক ভড়কেও গেলেন। সুসংবাদ তো মাত্রই এলো, সবই শুনেছেন তারা, কাউকে তো বলা হয়নি। তাহলে এরা জেনেছে কিভাবে? মিষ্টি নিয়েও হাজির, তারাই তো এখনো মিষ্টিমুখ করতে পারেননি। আনোয়ার সাহেব এগিয়ে গেলেন, প্রচেষ্টার সহিত হাসি মুখে স্বাগতম করলেন, লিভিং রুমে নিয়ে আসলেন, বসতে বললেন, নিজেও অপর পাশে বসলেন। অয়ন ঠিক মোস্তফা সাহেবের পাশে বসেছে টান টান হয়ে, আর চোখে চারিপাশে তাকাচ্ছে। খুশিতে বাকবাকম মোস্তফা সাহেবের ভ্রুচোরা খানিকটা কুচকালো। মনে মনে ছেলেটাকে আচ্ছা করে ধমকে দিলেন,
অসভ্য পোলাপান আজকালকার। কই গুরুজনের সামনে মাথা নত করে চুপসে লাজুক চোখে বসে থাকবে তা না, এতক্ষণ যাবৎ উসখুস ভঙ্গিতে লাফানো সাবিহাও দমে গিয়েছে, মায়ের পিছনে লুকিয়েছে, আলগোছে আড়ালে আবডালে রান্নাঘরে ছুটেছে, সেখান থেকেই কয়েকবার লুকিয়ে তাকিয়েছে। হৃৎকম্পন খেলায় মেতেছে হৃদয়, ধরফর করছে ভিতরটা, নানান প্রশ্ন ভেসে উঠছে মস্তিষ্কে। এই সময় কি করছে এখানে অয়ন? কই তাকে তো কিছুই বলেনি। উত্তেজিত সাবিহা ঘাবড়ে গিয়েছে, ওড়নায় কোন সমানে ঘষছে। পেছন দরজা দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, কামরার ফিরে মোবাইলে হাত নিল, অয়নকে মেসেজ দিল দ্রুত হাতে। অয়নের জবাব এলো না। আরও কয়েকবার মেসেজ করলো, নো রিপ্লাই। বড্ড অস্বস্তিতে পড়েছে সাবিহা। আজ চারপাশ থেকে শুধু উত্তেজনা। উত্তেজনায় কি সাবিহা মরে টরে যাবে? বাড়ির গিন্নিরা আপ্যায়নের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, রুবিও তাদের সাহায্যের জন্য রয়ে গিয়েছে, এটা সেটা করে দিচ্ছে। হঠাৎ বুক চেপে দাঁড়িয়ে পড়ল, মায়ের চোখে তাকিয়ে বলল, ওর ওকে দেখতে ইচ্ছে করছে খুব। মা, আমি ওকে একটু দেখে আসি। বলেই সে ছুটে গেল, মুখ চেপে সিঁড়ি বাইছে। সে খুব ভালোভাবে একটু অরুকে দেখবে, কপালে একটা চুমুও খাবে। তার মন হাঁসফাঁস করছে, তাদের ছোট্ট অরুটা মা হতে যাচ্ছে। ইস, লিভিং রুমে বড়দের আসর, বড়দের সামনে শুধু ছোট্ট দীপ্ত দাঁড়িয়ে, দাঁত কেলিয়ে চলেছে সে, উৎসুক আচরণ করছে অজানা তথ্য ছড়িয়ে দেবার জন্য। ওহি সাহেব চোখ রাঙিয়েছেন দুবার, তাতে কাজ হলো বলে মনে হচ্ছে না। দীপ্ত মুচকি হাসছে, অয়ন হাতের ইশারায় ডাকলো। দীপ্ত ছুটে তার ডানে চেপে বসলো। অয়ন ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, এত খুশি কেন? সুসংবাদ। কিসের? আমি মামা চাচা হতে চলেছি। অয়নের হাস্য উজ্জ্বল মুখশ্রী থমকে গেল, দুচোখ বড়সড় আকার ধারণ করেছে। অবিশ্বাস্য স্বরে মিনমিন করে আওড়ালো, কি? তীব্র বর্ষণ, ঝোড়ো হাওয়া, অশান্ত আধারে প্রকৃতি, রিমঝিম সুরে দুলছে গাছপালা, ফ্যাচ ফ্যাচ রাস্তা, ভ্যাপসা প্রাকৃতিক গন্ধ ভেসে আসছে। অত্যন্ত মৃদু ঠান্ডা আবহাওয়া লেপ্টে পিচ্ছিল রাস্তা ধরে চলেছে আকাশি রঙের গাড়িটি, ছুটছে প্রগল বেগে, অগ্রাহ্য করছে বর্ষণকে, অশান্ত প্রকৃতিকে। নিস্তব্ধ গাড়ির মধ্যে সেলফোনটা বেজে উঠল। তন্ময় পাশ ফিরে তাকালো, স্ক্রিনে আকাশের নাম ভেসে উঠেছে বড়সড় অক্ষরে। তন্ময় গাড়ি থামালো না, সেভাবেই ডান হাতে হুইল সামলিয়ে বাহাতে এয়ারপোর্ট কানে ঢোকালো। মুহূর্তেই আকাশের বিচলিত স্বর শোনা গেল। সে বেগতিক গতিতে বলল, তাড়াতাড়ি বাসায় ফির, সর্বনাশ হয়ে গেছে। তন্ময়ের হৃদস্পন্দন থমকে গেল, শ্বাস প্রশ্বাস রুখে গিয়েছে। তার আতঙ্কিত জবাবের অপেক্ষা করল না আকাশ। নিজের বক্তব্য শেষ করে পরপর কল কেটে দিয়েছে আকাশ। তন্ময় ছটফটিয়ে ফের কল করল। অশান্ত প্রকৃতি, পিচ্ছিল ফ্যাচফেচে রাস্তার কথা মস্তিষ্ক থেকে ফেলে দিল। অসাবধানতার সহিত গাড়ি না থামিয়ে হুইল ঘুরিয়ে গাড়ি বাড়ি ফেরার পথে নিতে উদ্বিগ্ন হলো। সর্বোচ্চ রিচ বাড়ালো গতির। কল লাগছে না কেন? কি হয়েছে? তন্ময় ধরপড়িয়ে মোস্তফা সাহেবের সেলফোনে কল লাগালো। রিং হচ্ছে, রিসিভ হচ্ছে না। সবকিছু উল্টে পাল্টে হয়ে আসছে চোখের সামনে। প্রকৃতির থেকেও অশান্ত তন্ময়ের ভেতরটা। ভয়ে রীতিমতো তার শরীর ঠান্ডা হয়ে আসছে। অরুর ছটফটানো শরীর, ব্যথিত চেহারা ভেসে উঠছে চোখের সামনে বারংবার। তাকে দুহাতে আঁকড়ে ধরে রেখেছিল, যেতে দিতে চাচ্ছিল না কোনোভাবেই। তন্ময় সেগুলো উপেক্ষা করে এসেছে। এগুলো ভাবতেই চাপা কষ্টে বুকে তীব্র যন্ত্রণা শুরু হয়েছে। মস্তিষ্ক নানান খারাপ বিশ্রী চিন্তাভাবনায় ভরে গিয়েছে, নাজেহাল করে তুলছে। গলায় কাটা হয়ে বিঁধছে অরুর মুখশ্রী। তার আজ আশাটা ভুল হয়েছে, একদম ঠিক হয়নি। তার অরুর কিছু হলো না তো?
হুইলে থাকা হাতটা কাঁপছে তন্ময়ের, বড্ড গোপনে দগ্ধ উত্তেজনায় বুক ধড়পড় করছে। বক্ষস্থল অশান্ত সাগরের ন্যায় নিমজ্জিত। কিছু সেকেন্ডের জন্য দুচোখ বুঝে এলো যেন। ঝোড়ো বর্ষণ ভেদ করে দেখা মিলছে ট্রাকের। সামনে বড় হলদে ট্রাক সমান তালে সমান গতিতে ছুটে আসছে এই ছোট্ট রাস্তা জুড়ে। চোখ মেলে তাকাতে দেরি করে ফেলেছে তন্ময়। ইতিমধ্যেই ট্রাক তার গাড়ির সামনে চলে এসেছে। এতটা নিকটে জরুরি বেগে ছুটে আসা গাড়িটা দেখে ভড়কে গেল সে। হুইলে থাকা হাতটা স্তব্ধ খেয়ে বসল। নিজের গাড়ির গতিও যে সর্বোচ্চ বাড়িয়ে রেখেছে সে। হুট করে ব্রেক কষাও অসম্ভব বটে। তন্ময় হন্তদন্ত ভঙ্গিতে হুইল ঘোরাতে চাইল। আশেপাশে কি আছে খেয়াল করল না। তীব্র বৃষ্টির তন্দ্রাঘোরের আধারে বিলীন হলো যেন আকাশি রঙের গাড়িটি। হুঙ্কার ছুটিয়ে শব্দ করল নিস্তব্ধ রাস্তায়। চারপাশ জুড়ে পোড়ানো ধোঁয়া উঠছে। অস্পষ্ট আর্তনাদ চিৎকার শোনা গেল। খানিকক্ষণের মধ্যে ফিরিয়ে দিয়ে গেল একই নিস্তব্ধতা। পর মুহূর্তেই চারপাশ হতে ছুটে এসেছে জনগণ। চেঁচামেচি শুরু হয়েছে অনেকের। অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তোড়জোড় করছে সকলে। এক অদ্ভুত অভ্যেস গড়ে উঠেছে মার্চির। সেলফোনের প্যানে ভ্যাবলার মতো তাকিয়ে থাকা, চাতক পাখির ন্যায় স্ক্রিনে চোখ রাখা, মাহিনের কলের আশায়। মানুষটাকে খুব মনে ধরেছে তার। এত পারফেক্ট মানুষ কিভাবে হয়, কিভাবে? মার্চি দুহাত বাড়িয়ে রেখেছে। মাহিনকে একবার ধরতে পারলে ছাড়বে না, একদম বুকে আগলে রাখবে। এত সুন্দর মানুষ হয় নাকি? মার্চির অপেক্ষার অবসান ঘটল। মাহিনের কল আসলো রাত 12টায়। মার্চি তখন ঘুমে ঢুলু ঢুলু। একবার রিং হতে না হতেই লাফিয়ে উঠে বসল। খুব নিরিবিলি জায়গা দখল করলো। সেটা তার প্রিয় বারান্দা। রিং 4বার হতেই ধরল। হ্যালো। মাহিনের পুরুষালী স্বর শোনা গেল। ডিস্টার্ব করলাম। মার্চির বুকে ধাক্কা লাগলো, মৃদু ধাক্কা। গভীর রাতে এই গলার স্বর তার সর্বনাশ হয়ে দাঁড়িয়েছে। ক্ষতবিক্ষত করে দিচ্ছে সুপ্ত হৃদয়। বলতে ইচ্ছে করছে তুই ডিস্টার্ব কর, যতটা ইচ্ছে কর, সারা জীবন কর, আমি তো সেটাই চাই। মুখে বলল। অল্প স্বল্প। তাহলে কি রাখবো ম্যাডাম? মার্চি বুকে হাত চেপে ধরল। উফ, এভাবে কেউ সম্বোধন করে? সে তো বুক ব্যথায় মরেই যাবে। তবে রাখি মানে কি? হ্যাঁ, ঘুম ভাঙিয়ে এখন রাখবে? হতচ্ছাড়া। কোনো রাখারাখি নেই। সারা রাত এভাবেই কথা বলতে হবে মার্চির সাথে। তবে মুখে কুলুপ এঁটে রাখল। জবাব দিল না। মাহিন বুঝে নিল। শব্দহীন হাসল। দুষ্টুমি ভর্তি তার স্বরে। ডু ইউ লাইক মি মার্সি? দ্য ওয়েল আই ডু? মার্চির বুকের ভেতরে কি সুনামি শুরু হলো? না হলে কিসের এত উথাল পাথাল? লাজুক কণ্ঠের স্বর আড়ালে ঢেকে রাখার আপ্রাণ চেষ্টা। তুমি কি অফিস থেকে আসলে? মাহিন বিষম খেল। লম্বাটে শ্বাস গলায় আটকে গেল। হুট করে এত আদুরে তুমি ডাকার মানে কি? মাঝবয়সী বকাটে মাহিনকে কাবু করার ধান্দা? না, এই মেয়ে তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে নির্ঘাত। আধারে তলিয়ে আছে কক্ষটি। ক্ষণে ক্ষণে স্তব্ধতা রুখে অস্পষ্ট শ্বাস প্রশ্বাসের ঘন নিঃশ্বাস শোনা যাচ্ছে। বারান্দার দরজা মেলে আছে। পর্দাগুলো অশান্ত ভঙ্গিতে দুলছে। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা বারান্দা ভিজিয়ে রেখেছে। ভেসে আসছে বৃষ্টির মৃদু শব্দও। অরুর গোলাপি ঠোঁটজোড়ায় এক চিলতে হাসি দেখা দিচ্ছে। ঘুমন্ত সে স্বপ্নের ঘোরে মিটিমিটি হাসছে। ঘরের মধ্যে প্রলাপ বকছে। হুট করেই সুন্দর স্বপ্নটা ভেঙে গেল। আরামোরা চোখ মেলে তাকালো। সবকিছু অন্ধকার, আধার। বৃষ্টির শব্দ শুনতে পেয়ে কান পেতে দিল। বৃষ্টি হচ্ছে। ওরও হুড়মুড়িয়ে উঠে বসল। বৃষ্টিতে ভিজলে কেমন হয়? বৃষ্টি বিলাস করে ফেলবে কি? সাথে তন্ময় হলে মন্দ হয় না। দুজন একসঙ্গে বৃষ্টি বিলাস করবে। অবশ্য তন্ময় একটু অমত করবে। ভিজতে চাইবে না। ওরও কেউ বাধা দিবে।
তাতে কি? ওরও জোর করবে, কঠিন জোর। কথা শুনবে না একদমই। সেলফোন হাতে নিল। রাত 12টা। তন্ময় নিশ্চয়ই বাড়ি ফিরেছে। বিছানা ছেড়ে উঠবে বড় মুহূর্তেই তার বিকেলের কথা মনে পড়ল। মানুষটা তো নেই, কাজের সূত্রে বেরিয়েছে। বড় এক দীর্ঘ নিঃশ্বাস বেরুলো। কিছুক্ষণের ভালো লাগা কোথায় যেন হারিয়ে গেল। মানুষটা আশেপাশে না থাকলে ওর ভালো লাগে না। এক অদ্ভুত যন্ত্রণা সে অনুভব করে। বুকের ভেতরে কিছু একটা নেই নেই মনে হয়। আজ কি ছটফট একটু বেশি লাগছে? অশান্ত মনে ওরু ফটো গ্যালারিতে ঢুকলো। কত শত ছবি, সব ছবি ডিঙিয়ে সে তন্ময়ের একটা ছবি মনোযোগ দিয়ে দেখতে লাগলো। এক মনে স্থির চোখে। তন্ময় ড্রাইভিং করছে, মুখশ্রী গম্ভীর, চোখে কালো সানগ্লাস, কানে ব্লুটুথ, মোটা ঘড়িতে আবদ্ধ বাহাতখানা। হুইল চেপে মন খারাপ নিয়ে ওরু স্ক্রিনে বেশ কিছু চুমু খেলো। সেলফোন বুকে চেপে পুনরায় দীর্ঘ নিঃশ্বাস ফেলল। একটা কল করে নিবে? আনচান মনে উঠে দাঁড়ালো। বারান্দার দিকটাই এগুলো। খুব করে ভেবে নিয়ে তন্ময়ের নাম্বার ডায়াল করলো। ফোন বন্ধ। শহরের বাইরে গেলে নেটওয়ার্ক প্রবলেম দেখা যায়। বেশিরভাগ সময় লাইনে পাওয়া যায় না মানুষটাকে। গম্ভীর সুপরিচিত সেই কণ্ঠের স্বর শুনতে পেলে খারাপ লাগাটা অনেকটাই কমে আসতো তার। অভিমান হলো খুব। এত করে থাকতে বলল, কথা শুনেছে? ওরকে একদম গুরুত্ব দেয় না, একটুও না। ওর কথার কি 5 টাকার দামও নেই? এবার ফিরলে কথাই বলবে না, দেখাও করবে না। এত সব যন্ত্রণা দিচ্ছে, সেগুলো ফেরত তো দিতে হবে সুদে আসলে। বিষণ্ণ মনে ওরও বাইরে তাকিয়ে। পৃথিবী কাঁদছে। হয়তো তারও মন খারাপ ঠিক ওরুর মতো। অভিমানী সে বিড়বিড় করে। ফিরে আসুন না, আমার যে ভালো লাগে না। থেমে থেমে ঝুম শব্দে বর্ষা নামছে। এফোর ওফোর তোলা বর্ষণ, হিম শীতল বাতাস, ঘন প্রবল স্রোতে এক ঝাঁক বৃষ্টি রয়ে শুয়ে বইছে। শ্যাতলা রাস্তাঘাট ফকফকে পরিষ্কার আজ। জলসিক্ত গাছপালাদের বেসামাল উথাল পাথালতা। মেঘের শব্দে মেঘের চূড়ান্ত সংঘর্ষণের তীব্র শব্দ। আকস্মিক চমকে আশপাশ জ্বলে জ্বলে উঠছে ক্ষণে ক্ষণে। রাস্তার দুপাশে মেলেছে ঘন জঙ্গল, সারি সারি বড় বড় গাছ। আকাশি রঙের আকর্ষণীয় গাড়িটি দুমড়ে মুচড়ে ঝলসে গিয়েছে ঝিমোনো বড় বটগাছটির সঙ্গে। বনাট লাফিয়ে উঠে গিয়েছে। দাউ দাউ আগুন ধরেছে সেইখানটায়। কালো ঘোলাটে ধোঁয়া উঠছে গুরুতরভাবে। সামনের দুপাশের চাকা ছুটে বেরিয়েছে। আশেপাশে ছড়িয়ে পড়েছে পোড়াটে গন্ধ। হলুদ দানবীয় ট্রাকখানা বেশ সুস্থ সবল রয়েছে। কিছুটা দূরেই তা দাঁড়ানো। হন্তদন্ত ভঙ্গিতে ট্রাক থেকে বেরুলো মাঝবয়সী এক ভদ্রলোক। রেজাউল আলম তার নাম। টাঙ্গাইল যাচ্ছিলেন মাল নিয়ে। এমন পরিস্থিতিতে পড়বেন স্বপ্নেও ভাবেননি। তিনি খুব ঘাবড়ে পড়েছেন। অন্য কেউ হলে জীবন নিয়ে পালাতো। ভুলেও গাড়ি রুখে এগিয়ে আসতো না। অ্যাক্সিডেন্টে গুরুতর হলে তো নির্ঘাত জেল। সেটা জেনে কেনই বা কেউ আসবে এগিয়ে? ভয় রেজাউলও পাচ্ছেন। তবে নরম মনে তিনি পালাতে পারলেন না। সৎ সাহস নিয়ে চওড়া গলায় থমকে সরালেন। সামনে জড়ো হওয়া ছাতার তলে মাথা পেতে দাঁড়ানো লোকজন। তাদের সরিয়ে ক্রমশ ভেতরে যাচ্ছেন তিনি। ইতিমধ্যেই চপচপে ভিজে গিয়েছেন। ভেঙে চুরে যাওয়া গাড়িটার সামনে এসে দাঁড়ালেন। ড্রাইভিং সিটের জানালার কাচ ফেটে গিয়েছে। ফেটে বেরিয়েছে একটি রক্তাক্ত হাত, যা রীতিমতো ধীরে ধীরে নড়ছে। কাঁপতে কাঁপতে পরপর সম্পূর্ণ হাত বেরিয়েছে। ভেতরের মানুষটা জীবিত বুঝতে পেরে তার 1 সেকেন্ড দেরি করেনি রেজাউল। ছুটে সামনে অগ্রসর হলেন। জানালা টেনে হিঁচড়ে খুলে ফেললেন। আধারে তলিয়ে থাকা রক্তাক্ত তন্ময়কে চাপটে ধরে বের করে আনলেন। মাটিতে শোয়ালেন। মাথাটা নিজের রানে নিয়ে নিলেন। তন্ময়ের কপাল ফেটেছে। অঝোর ধারায় তরল রক্ত বইছে। কান গলা বেয়ে যাচ্ছে টকটকে লাল রক্ত। মেখে গিয়েছে পরন্ত শার্টও। রেজাউল নিচের কোমরে বাঁধা গামছা খুলে তন্ময়ের কপালে তৎক্ষণাৎ বেঁধে দিলেন শক্ত করে। এক্ষুনি রক্তক্ষরণ থামানো প্রয়োজন। হাত বাড়িয়ে তন্ময়ের গাল চাপড়ালেন 2 বার। নড়ে চড়ে ওঠে তন্ময়। অস্পষ্ট চোখ মেলে তাকায়। আল্লাহর অশেষ রহমতে সাংঘাতিক কিছু হয়নি। কপাল ফেটেছে আর হাত লম্বা আছে, কেটেছে। কত শত দোয়াই এই ছেলের জন্য বরাদ্দ।
না হলে এতটা গুরুতর অ্যাক্সিডেন্টেও সুস্থ সবল কিভাবে রয়? এমন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঠেলে খুব কম মানুষ জীবন নিয়ে ফেরে, কেউ বা ফিরে তবে জীবন্ত লাশ হয়ে। রেজাউল চেঁচালেন। পানি আছে কারো কাছে? ছিপছিপে গরনের যুবক এগিয়ে আসলো। পিঠে তার কালো ব্যাগ, ব্যাগ থেকে নিচের পানির বোতল এগিয়ে ধরল। রেজাউল বোতল নিলেন। সাবধানতাজনিত ভঙ্গিতে কিছুটা পানি মুখে দিলেন তন্ময়ের। পরপর আরও কিছুটা পানি খাইয়ে বোতল সরালেন। তন্ময় অজ্ঞান হয়েছে, এখন আর চোখ মেলে তাকাচ্ছে না। কোনো সারা শব্দ নেই। রেজাউল ভড়কে গেলেন, শব্দ করে চেঁচালেন, গালে ছোট করে চর দেবার ভঙ্গিতা করছেন। আঙ্গুল নাকের ডগায় ধরলেন। নিঃশ্বাস আছে, জীবিত বুঝতে পেরে রেজাউল শান্ত হলেন। তড়িৎ গতিতে দুহাতে আগলে ওঠালেন। এক্ষুনি হসপিটাল যেতে হবে। দেয়াল ঘড়ি ঘুরছে একটায়। ড্রয়িং রুমে এখনও আলাপ আলোচনার উত্তম মধ্যম চলছে। ইতিমধ্যেই মোস্তফা সাহেব জেনেছেন সৈয়দ সাহেবদের আসবার কারণ। তিনি তো মেনে নিয়েছিলেন অয়ন সাবিহার সম্পর্ক। তার মতে মেয়ের খুশির থেকে বড় কিছু আর নয়। নিজের অর্থ সম্পদ এমনকি সম্মানও নয়। মেয়ে আগে, তারপর সব কিছু। এখন মেয়ে যদি নিজের থেকে বয়সে ছোট কাউকে বিয়ে করে সুখী হয় তাহলে তাই ঠিক। তিনি তাই মানবেন, সদরে গ্রহণ করবেন। লতা বেগম স্পষ্টবাদী মহিলা, গুরুগম্ভীর নন, আবার অমন হাস্য উজ্জ্বলও নন। যতটুকু অনুভূতি থাকার তার মধ্যে আছে। তিনি মন খুলে কথা বললেন, নিজের সর্বস্ব চেষ্টা করলেন সম্পর্ক নতুনভাবে তৈরি করার। তার কথা কাজেও দিয়েছে। শাহজাহান পরিবারের সন্তুষ্টি তাদের ব্যবহারেই প্রকাশ পাচ্ছে। পরিবর্তন এসেছে থমকে যাওয়া দুই পরিবারের মধ্যে। এ যেন নতুন সম্পর্কের সূচনা। বিয়েটা অবশেষে মেনে নেওয়া হয়েছে। কথাবার্তা চলছে। এখন দুই পক্ষের গুরুজন সহ আসনে বসার পালা। সুষ্ঠুভাবে একটি ডেট ফিক্সড করার পরিকল্পনা। তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে বিয়ের কার্যক্রম হবে। আপাতত মোস্তফা সাহেব অন্য কিছু নিয়ে ভাবছেন। তিনি একটা ডিসিশন নিয়েছেন নিজ উদ্যোগে, যার সম্পর্কে এখনো কাউকে কিছু বলেননি এবং আপাতত বলবেন না, বলবেন সময় বুঝে। আকাশ তড়িঘড়ি করে এলো, অশান্ত ভঙ্গিতে মাথা দোলালো। অদ্ভুত, তন্ময় এখনও আসে নাই। সেই কখন আসতে বললাম। আমি তো ভাবছি ও ঘন্টার মধ্যে বাড়িতে এসে হাজির হবে, অথচ ঘন্টার পর ঘন্টা পেরোচ্ছে, ওর খবর নাই। মুহূর্তেই মোস্তফা সাহেবের হাস্য উজ্জ্বল মুখশ্রীতে আধার ঘনিয়ে আসলো। চিন্তিত মুখে তিনি ভ্রুজোড়া কুঁচকে বললেন, কল দাও তো। ফোন সুইচ অফ, চাচ্চু। ওখানে গিয়ে পৌঁছেছে, খবর নিয়েছো? যাই নাই। আনোয়ার সাহেব কথা তুললেন। কলে কি বলছো তন্ময়কে? তাড়াতাড়ি আসার জন্য দাগাটা দিলাম মাত্র। আমি শুধু বলছিলাম তাড়াতাড়ি আয়, সর্বনাশ ঘটেছে, একটু যেন দ্রুত ফিরে আর কি। ওহি সাহেব তৎক্ষণাৎ ছেলেকে ধমকে ওঠেন। ছেলেটা ওর কি অসুস্থ দেখে গেছে, চিন্তায় কতবার করে কল করলো। দেখোস নাই এ সময় তোর সর্বনাশ হয়েছে, এর মানে কি দাঁড়ায়? অপদার্থ ছেলে, গাধার বাচ্চা। মোস্তফা সাহেব চুপ কর বলে ওঠে। ওহি সাহেবকে দমিয়ে রাখলেন, চোখ মুখ শান্ত করে রেখেছেন। তবে ভেতরে তিনি বড্ড অশান্ত হয়ে পড়েছেন। ছেলেকে কলের উপর কল দিয়ে যাচ্ছেন। তন্ময় খুব কয়েকবার কল করেছিল, মোস্তফা সাহেব ধরেনি জেদ করে। এখন নিজের উপর রাগ হচ্ছে। ছেলেটা হয়তো বেশ চিন্তায় ছিল। ইতিমধ্যেই হাস্য উজ্জ্বল মুখশ্রীগুলোতে চিন্তা লেপ্টে। অয়ন উঠে দাঁড়ালো, গাড়ির চাবি পকেট হতে বের করতে নিয়ে বলল, আমি গিয়ে দেখে আসি, এভাবে দুহাত কুটিয়ে রেখে লাভ নেই। মোস্তফা সাহেব মাথা দোলালেন, তবে স্বস্তি পেলেন না। অদ্ভুত এবং মারাত্মক কিছু উলটপালট চিন্তাভাবনা মাথায় হানা দিতে শুরু করেছে। ছেলেটা বিপদে পড়ল কিনা। জবেদা বেগম রান্নাঘর ছেড়ে বেরিয়ে এসেছেন। চিন্তিত সুরে বিলাপ করছেন, বড্ড অশান্ত ভঙ্গিতে পায়চারি করছেন। স্বামীর পাশে দাঁড়িয়েছেন। ছেলেমেয়েরা ঘর ছেড়েছে দেখতেই তিনি চিন্তায় পড়েন। যতক্ষণ পর্যন্ত না তারা সহি সালামত বাড়ি ফেরে। আর এমন একটি খবরে তিনি সম্পূর্ণ নেতিয়ে।
রাতের ৩টে। তন্ময়ের কোনো হদিশ নেই। অয়ন আর আকাশ খালি হাতে ফিরে এলো, কোনো খোঁজ খবর নিতে পারল না। মোস্তফা সাহেব এবার অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। পুলিশ ইনফর্ম করার জন্য উতলা হলেন। ওহি সাহেব রাজি হলেন, সেও বলছেন পুলিশ নিয়ে বেরোতে। তাদের আলোচনার মাঝপথে অরু নেমে এলো, চোখ দুটো তার ফুলো। সকলকে একসঙ্গে দেখে চমকে উঠল। হাবভাব সুবিধের নয় বুঝে নিল, তবে কি হয়েছে ঠিক বুঝতে পারল না। সে অবুঝের মতো নিচে নেমে এলো, প্রশ্ন করল। কি হয়েছে? মুফতি বেগম এগিয়ে এলেন, অরুকে ধরলেন, নরম কণ্ঠে বললেন, কিছু না, এত তাড়াহুড়ো কিসের? এভাবে চলাফেরা করবি না। দেখি, খিদে পেয়েছে? আয়, কি খেতে ইচ্ছে করছে? চাচি এক্ষুনি বানিয়ে খাওয়াবে তোকে। অরু ভীষণ অবাক হলো। তার পরিবার ছোট থেকেই আদুরে যত্নশীল, তবে আজ একটু বেশি নয় কি? সবাই এত আগ্রহ কেন তার উপর? সবার মুখে একটাই কথা, সাবধানে। অরু মুফতি বেগমের সাথে রান্নাঘরে গেল, ঝাল কিছু একটা হলেই হবে জানালো। মুফতি বেগম চটজলদি পাস্তা বানানোর কার্যক্রম শুরু করলেন। অরু আলগোছে মুফতি বেগমের কাছে গেল, গা ঘেঁষে দাঁড়ালো, গলার স্বর নামিয়ে শুধালো, কি হয়েছে? কিছুই না। জবেদা বেগম রান্নাঘরে আসতেই তাকে ধরল অরু। এই বড় মা, কি হয়েছে? কি হবে পাগল মেয়ে, কিচ্ছুটি না। দেখি বউ, শুধু তড়িঘড়ি। এখন থেকে এগুলো একদম বন্ধ, না হলে কান মলে দিব আচ্ছা করে। সুমিতা বেগম আদুরে হাতে মেয়ের চুলগুলো বাঁধতে ধরলেন। অরু আকাশ সমান চমকে সবাইকে দেখে নিচ্ছে। কি হয়ে গেল সবার? কিছু ঘন্টায় কি এমন হয়েছে? কলিং বেল বাজছে। রাত ৩:২৫। থানায় যাবে বলে বেরোতেই নিচ্ছিল শাহজাহান সাহেব। তড়িঘড়ি করে এগোলেন মোস্তফা সাহেব। বাড়ির সবাই লিভিং রুমে চোখ পেতে জবেদা দরজার দিকে ছুটছে। ছেলেটা এসেছে কিনা? অরু ১ প্লেট পাস্তা হাতে দাঁড়িয়ে। কলিং বেলের শব্দে সেও ডাইনিং ছেড়ে উঠে এসেছে। এই সময় কে এসেছে? আর বাড়ির সকলের চোখে মুখের অবস্থাও ভালো নয়। এগুলো দেখে কৌতূহলের শেষ নেই তার। দরজা সটানভাবে মেলে গেল। রেজাউল দাঁড়িয়ে আছে তন্ময়কে আগলে ধরে। তন্ময়ের মাথা হেলে দুলে আছে, ব্যান্ডেজে মুড়িয়ে আছে মাথা, হাত এবং পা। রক্তে মাখামাখি শার্ট প্যান্ট, ভেজা অবস্থা শরীরের। অরুর হাতের প্লেট সজোরে শব্দ তুলে মেঝেতে পড়ে গেল। চূর্ণ বিচূর্ণ হয়েছে নানা টুকরোয়। জবেদা বেগম মেঝেতে ধপ শব্দে পড়ে গিয়েছেন। শান্ত নেই বাকিরাও। মোস্তফা সাহেব কেমন হেলে পড়লেন। বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেলেন কেমন। অবিশ্বাস্য চোখে সামনে চেয়ে আছেন। পাও আজ থমকে। ভিমড়ি খেয়ে পড়তে নিলেই হুঁশে আসলেন যেন। পরপরই হন্তদন্ত ভঙ্গিতে ছুটে সামনে অগ্রসর হলেন। বুক ফেটে আর্তনাদ বেরুল। কি হইল আমার আব্বার? বেহিসেবি বর্ষা অঝোর ধারায় ঝরে প্রকৃতি রুষ্ট করতে এখনো ব্যস্ত। থেমে থেমে চমকাচ্ছে মেঘেদের দল। আধার পৃথিবীকে ক্ষণিকের আলোর ঝলকানি দেখিয়ে দিচ্ছে। অশান্ত বাতাস তেড়ে আসতে চাইছে বাড়ির ভেতরে। স্তব্ধতা ভেঙে অরু সজোরে চিৎকার করে ওঠে। আর্তনাদ। কেমন ধরপড়িয়ে ছুটে এগুলো, অগ্রাহ্য করে বসল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের টুকরোগুলো। নরম তুলতুলে পায়ের তলা কাজ ঘেঁষে যেতেই রক্তের ছোপ ছোপ দাগ ভেসে উঠল মেঝেতে। ভরকে উঠলেন আনোয়ার সাহেব। বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। পরপরই দ্রুত হাতে মেয়েকে বুকে আটকে নিলেন। তন্ময় বেশ দুর্বল, দাঁড়াতে পারছে না। তাকে ধরে আছে মোস্তফা সাহেব, ওহি সাহেব। পেছনে অয়ন, আকাশও সাহায্য করছে। সেখানে অরু কিভাবে যাবে, তাই আটকে রেখেছেন। কিন্তু অরু ছটফটিয়ে উঠছে। এখন আর সে চিৎকার করছে না, হাউমাউ শব্দে কাঁদছে। নিজেকে ছাড়াতে চাচ্ছে। দুয়ারে দাঁড়ানো তন্ময়কে ছুতে চাওয়ার অসীম প্রচেষ্টায় মগ্ন সে। আনোয়ার সাহেবের বুঝ তাকে বোঝাতে সক্ষম হচ্ছে না। তার চোখের সামনে শুধু রক্ত, তন্ময়ের বিষণ্ণ মুখশ্রী, দুর্বল শরীর। রেজাউল সাহেব তখনও দরজা ধরে দাঁড়িয়ে। ভেজা তন্ময়কে দুহাতে আগলে ধরেছেন। লম্বা চওড়া সুস্বাস্থ্যের অধিকারী মোস্তফা সাহেব। ওহি সাহেবের সাহায্যে ছেলেকে ভেতরে নিতে নিয়ে ব্যাকুল গলায় বিড়বিড়িয়ে আওড়ালেন, কি হয়ে গেল এসব আব্বা? এই তন্ময়।
রেজাউল চটপট জবাব দিল। অ্যাক্সিডেন্ট, কবরস্থানের ওদিক। অ্যাক্সিডেন্ট শুনেই থমকে যান জবেদা বেগম। খোদার নাম নিয়ে রীতিমতো হেলে পড়েছেন। মুফতি বেগম এবং সুমিতা বেগম না ধরলে তিনি পড়ে যেতেন ফ্লোরে। ইতিমধ্যেই সাবিহাও চলে এসেছে। ভাইয়ের এই করুণ হাল সেও মেনে নিতে পারছে না। দুচোখ ভিজে উঠেছে। কিছুক্ষণ আগের উত্তেজনা, ভালো লাগা কোথায় যেন উবে গেল। একরাশ ভয়, আতঙ্ক বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিল। সোফায় একান্তে বসে ফুঁপিয়ে কাঁদছে। তন্ময়কে কামরায় নেওয়া হয়েছে। সবাই সেখানে। সাবিহাও গিয়েছিল। দাঁড়ানোর জায়গা নেই বিদায় বড়দের জায়গা দিয়ে সরে এসেছে। অয়নও তার পিছু পিছু এসেছে। চারিপাশে নজর বুলিয়ে পাশে বসেছে। খানিক কেশে গলা পরিষ্কার করে নিয়েছে। সাবিহার কান্নার স্বর মিইয়ে গেল মুহূর্তে, তবে চোখ খুলে তাকালো না। শব্দহীন কান্নায় নিমজ্জিত সে। অয়ন সান্ত্বনার সুরে বলল, কাঁদছো কেন? কান্না থামাও, ভাইয়ের কিছু হয়নি, সকালে দেখবে সুস্থ। সাবিহা ভেজা গলায় বিড়বিড় করল, কি হয়ে গেল? কেন হলো? এ তো বিকেলেও সুস্থ সবল ছিল। তুমি এভাবে কাঁদলে ওরুকে সামলাবে কে? মেয়েটা কেমন করছে দেখছো? প্রচন্ড ভয় পেয়েছে। এই অবস্থায় এত হাইপার হওয়ার জন্য ভালো না। সাবিহা মাথা দোলালো, দুহাতে চোখ মুখ মুছল, উঠে দাঁড়ালো। তাদের অরু তো এখন একা নয়, অরুর ভেতরে আরেকটি অরু আছে। দুজনের খেয়াল রাখতে হবে। অয়ন হাসল, সেও উঠে দাঁড়ালো। পুনরায় চারপাশে নজর বোলালো, কেউ নেই। মুহূর্তেই সাবিহার হাত টেনে বুকে জড়িয়ে নিল, শক্ত করে দৃঢ় বন্ধনে। সাবিহা চমকে উঠল, ছাড়াবার জন্য ছটফট করছে। আরে কি করছো? অয়ন হেসে সাবিহাকে বাহু বন্ধন হতে মুক্ত করল। হাত বাড়িয়ে সাবিহার চোখের জল মুছিয়ে দিল। আজকে একটা জিনিস উপলব্ধি করলাম, তোমার চোখে পানি আমার সহ্য হয় না, বুকে যন্ত্রণা অনুভব করি। সাবিহা চোখ আড়াল করল, মুখমণ্ডল ঘুরিয়ে ফিরিয়ে শুধালো। এখন কি আমি কাঁদতেও পারবো না? অয়ন হাসল। যাও, ওরুকে দেখো। সাবিহা আর চোখে তাকালো, মাথা দুলিয়ে অগ্রসর হলো পূর্ব দিকে। সেদিক থেকে অরুর গলা শোনা যাচ্ছে। মেয়েটা কিভাবে কাঁদছে, তার কান্নার তোড়ে বাকিরা চুপসে গেছে। কেউই আর নিজেদের আবেগ দেখাচ্ছে না, বুকে গেঁথে রেখেছে। তাদের শান্ত দেখে হয়তো অরুর কান্নাকাটি থামবে, তার হৃদয় শীতল হবে। প্রকৃতি প্রাণবন্ত, ভেজা ভেজা আবহাওয়া, ঠান্ডা নির্জন চারিপাশ, মৃদু বাতাস বইছে। পাখিদের কিচির মিচির শব্দ ভেসে আসছে। বৃষ্টি থেমেছে। আকাশ এখনো মেঘলা। প্রকৃতি আধারে পর্দাগুলো দাপিয়ে তুলছে। এলোমেলো ভঙ্গিতে ছুঁয়ে দিচ্ছে অরুর মুখশ্রী। সে জানালা আর বিছানার মধ্যে বসেছে। পর্দাগুলো তাকেই পেয়েছে জ্বালানোর জন্য। বিছানায় মাথা পেতে রেখে বসেছে সে ফ্লোরে। বেঘোরে ঘুমোচ্ছে। 3টে থেকে 5টা পর্যন্ত জেগেছিল। চাতক পাখির ন্যায় তাকিয়েছিল তন্ময়ের পানে। সহস্র চুমু খেয়েছে মুখমণ্ডল জুড়ে। কতটাই না শক্ত করে জড়িয়ে রেখেছিল মানুষটাকে। ভয়ের সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। তন্ময় চোখ মেলে তাকিয়েছে। অস্পষ্ট স্বরে জানিয়েছে সে ঠিক আছে। তখনই একটু শান্ত হয়েছে মেয়েটা। তার আগ পর্যন্ত শুধুই কেঁদেছে, আর্তনাদ করেছে, পাগলের ন্যায় ছটফট ধরপড় করেছে। গলাটা শুকিয়ে কাটকাট হয়ে এসেছে তন্ময়ের। কয়েক প্রচেষ্টার পর আধো আধো চোখ মেলে তাকায়। মাথাসহ শরীর বেশ ভার হয়ে আছে। বড্ড যন্ত্রণা অনুভব করছে সর্বাঙ্গে। চোখজোড়া কুঁচকে কপালে হাত চেপে ধরে। অনুভব করে ব্যান্ডেজের। দৃষ্টি পরিষ্কার করে পাশে তাকায়। তার ব্যান্ডেজ করা বাম হাত চাপটে ধরে ঘুমোচ্ছে অরু। তন্ময়ের চোখের ভাঁজের মাত্রা দ্বিগুণ হয়। এত কষ্ট করে ঘুমানোর মানে কি? ঘাড়ে ব্যথা পাচ্ছে না? তন্ময় উঠে বসতে চাইল, পারল না। শরীর বেশ দুর্বল। দুয়ারে এসে দাঁড়িয়েছে জবেদা বেগম। সারা রাত তিনি জেগেই কাটালেন। ক্ষণে ক্ষণে এসে দেখেছেন ছেলেটা উঠেছে কিনা, কিছু লাগবে কিনা। তন্ময়কে নড়তে দেখেই এগিয়ে আসলেন। গলার স্বর নামিয়ে শুধালেন, কি লাগবে আব্বা? উঠে না। বলতে বলতে কেঁদে ফেললেন। আঁচলে মুখ মুছলেন। তন্ময় মায়ের হাত টেনে পাশে বসালো। ভাঙা গলায় বলল, আমি ঠিক আছি মা।
কই ঠিক আছোস? ভালোভাবে কথাটুকু বলতে পারছস না? তন্ময় চোখের ইশারায় অরুকে দেখালো। ও এভাবে শুয়ে আছে কেন? কিছু বলনি? তোর আব্বা, চাচু, আমি সবাই কত করে বললাম, কথা শুনলো না। এই সময় কত গুছিয়ে চলতে হয়, মেয়েটা কোনো কথাই শোনে না। এখন কি ও একা? কবে? ছেলের প্রশ্নবোধক চাহনিতে দৃষ্টি মিলতেই জবেদা বেগম হুট করে থেমে গেলেন। মনে পড়ল ছেলে তার কিছু জানেই না। জবেদা বেগম এবার প্রগাঢ় দৃষ্টিতে ছেলের মুখশ্রী দেখে নিলেন। বিচিত্র ভঙ্গিতে ঠোঁটের কোণ ঠেসে হাসি ছুটল তার। তন্ময়ের সন্দেহজনক স্বর। কি হয়েছে মা অরুর? জবেদা বেগমের হাসির রেখা বড় হলো। অরুর দায়িত্ব কার এখন? ও না হয় ছোট, তুইও কি ছোট? দেখে শুনে রাখবি না? কতটুকুই বা বুঝে। হেলাফেলা চলবে না, সচেতন হ, খেয়াল রাখ, দায়িত্ব নে। তন্ময় ঘাবড়ালো, গলার স্বর বেশ সচেতন। হয়েছে কি? কি হবে? অরু প্রেগনেন্ট, বাপ হতে যাচ্ছস আর জানোসও না? পোলাপান মানুষ করবি কেমনে? তন্ময় পলক ঝাপটালো, পরপর থমকালো, দৃষ্টি নিথর, ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে। অসামান্য বড় হয়ে আছে চোখ। বেশ খানিক সময় নিল। কি মানে? জবেদা বেগম হেসে ছেলের মাথায় হাত রাখলেন, বোলালেন, উঠে এক গ্লাস পানি এগিয়ে রাখলেন। যাবার পূর্বে বলে গেলেন, খাবার নিয়ে আসি, খাবি? তোর বাপ কিচ্ছুটি মুখে নেয়নি, এখন যদি তোর দেখা দেখি একটু খায়। তন্ময় তখনও থমকে বসে। মায়ের কথা বুঝতে বেশ সময় লাগলো তার। দৃঢ় দৃষ্টি ফেলল অরুণ নরম ঘুমন্ত মুখশ্রীর পানে। মাদক চাহনিতে খুব করে দেখে নিল। হাত বাড়ালো, আঙ্গুলের সাহায্যে গাল ছুঁয়ে দিল। নিস্তব্ধ কক্ষে আওড়ালো। সত্যি? চোখ বুঝল, লম্বা শ্বাস নিল, দমবন্ধ হয়ে আসছে। সুখে কি এক অদ্ভুত উত্তেজনায় সর্বাঙ্গ শিরশির করছে। ভাগ্যের উপর চরম বিরক্ত সে। এই মুহূর্তে তাকে অ্যাক্সিডেন্ট করতে হলো। এই যে অরুকে পাঁচকোলে তুলতে পারছে না, আদরে দিশেহারা করতে পারছে না, অসম্ভবভাবে চোখজোড়া লাল হয়ে আসছে। বাবা হওয়ার খুশিতে। উইকেন্ডস ছাড়া মাহিন খুব পরিপাটি মানুষ। ঠিকঠাক সময় মতো খেয়ে নেয়, রুটিন মাফিক ঘুমোয়, 9টায় অফিস থাকে, 8টায় বাড়ি ফিরে। উইকেন্ডের বিষয় আলাদা, সেদিন আড্ডা দেয় বন্ধুদের সঙ্গে, ঘুমোতে দেরি আর উঠতেও। সেই সময় মাফিক চলা ছেলেটা আজ কোথায় হারিয়ে গেল? অফিস থেকে ফিরে কথা বলা শুরু করেছে, এখনও করছে। ভোর হতে চলেছে। মার্চি ঘুম ঘুম গলায় কিছু একটা বলছে। মাহিন শুনছে, হাতে কফির মগ। এই নিয়ে 3টে কফি শেষ করলো। কত ঘন্টা ধরে কথা বলছে? 4-5 ঘন্টা তো হবেই। না, এবার থামতে হবে। টিনেজারদের মতো করলে চলবে নাকি? মেয়েটাকে তো ঘুমোতে হবে, কাল আবার নাকি তার ক্লাস আছে। মার্জির বকবকানি মাঝপথে থামিয়ে মাহিন বলল, ক্লাস আছে না? ঘুমাতে যাও। তুমি কি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছো? বিরক্ত হচ্ছ? মাহিন নিঃশব্দে হাসল। জবাব দিবে পূর্বেই ইনকামিং কল আসার নোটিফিকেশন দেখা গেল। এই সময় ইব্রাহিমের কল। মাহিন তাগাদা দিল। শুয়ে পড়ো। গুড নাইট। মার্জি অভিমান করতে চাইল, হলো না। ঘুমে চোখ বুজে গিয়েছে। মুহূর্তেই ঘুমের দেশে পাড়ি জমালো। কান থেকে সেলফোনও সরানো হলো না। কি হয়েছে? মাহিনের সচেতন গলার স্বর। ইব্রাহিম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কোনো বাজে সংবাদ শুনবে বুঝে নিয়েছে মাহিন। হলোও তাই। ইব্রাহিম জানালো, তন্ময় অ্যাক্সিডেন্ট করেছে। হোয়াট আর ইউ কিডিং? খবর পেলাম মাত্র। আকাশ বলল অবস্থা তেমন খারাপ না, ঠিক আছে। প্লেন কি? জানি না, যাবি? ও, কল দে সোনি ওদের, জানা গেলে মিলেমিশেই যাই। কল দিতেছি দুপুরের দিকে। ঘরের বাতি বন্ধ, পর্দা টেনে দেওয়া হয়েছে, কামরা মৃদু আধারে তলিয়ে। তন্ময় ভাঙা পা আর দুর্বল শরীরে উঠে দাঁড়িয়েছে। অরুকে চাপটে ধরে তুলেছে। পুরো শরীর ব্যথায় নীল হয়ে গেল।
কাটা ক্ষতগুলো এখনো কাঁচা। টান লেগেছে অরুকে তুলতে গিয়ে। বিছানায় শুইয়ে দিয়ে সে দেয়াল ধরে ঘন ঘন শ্বাস নিল। তারপর ধীরে বিছানায় উঠে বসল। অরুর পাশে শুয়ে পড়ল। শরীরে কাঁথা মেলে নিল। অনিমেষ ভঙ্গিতে তাকিয়ে থাকলো। কেঁদে কেটে মুখ ফুলিয়ে ফেলেছে মেয়েটা। লাল হয়ে আছে মুখমণ্ডল। চোখের জলের দাগ এখনো দৃশ্যমান। তন্ময় ঘনিষ্ঠ হলো। অরুকে বুকে নিল আলগোছে। মুখের কাছে মুখ এগিয়ে নিল। দু চোখের পাতায় চুমু বসালো। গলা নামিয়ে ডাকলো। ওরু। জবাব এলো না। তন্ময় হাত নিচে নামালো। অরুর পেটে ছুঁয়ে দিল। খুব করে একটা চুমু খেতে ইচ্ছে করছে এখানটায়। কান পেতে বসে থাকতে ইচ্ছে হচ্ছে। তার ছোট্ট অরু মা হবে। তার অনাগত সন্তানের মা। ভাবতেই শরীরের লোমকূপ দাঁড়িয়ে উঠছে। তন্ময় মুখ ডোবালো ঘন রেশমি চুলে। গোঙালো, ধন্যবাদ জান, আই লাভ ইউ। অরু কিছুটা ছন্ন ছাড়া, একটু বদমেজাজি, সামান্য বোকা শোকাও। বোঝে কম, চেঁচাই বেশি। তাই বলে এতটাই অবুঝ? হ্যাঁ, সে প্রেগনেন্ট অথচ নিজেই জানে না। বাকি সকলেই জানে। দুঃখ পেল, কষ্ট অনুভব করলো, তবে চোখে জল এলো না। সে আনার চেষ্টা করছে সামান্য। যখন থেকে প্রেগনেন্সির খবর শুনেছে পেটে হাত বুলিয়ে চলেছে সমানে। ক্ষণে ক্ষণে আয়না দেখছে, বিড়বিড়িয়ে কিছু একটা আওড়াচ্ছে। অনাগত সন্তানের সঙ্গে হয়তো বোকা মেয়েটা কথা বলতে চাচ্ছে। বাড়ির সবাই চিন্তায় অরুকে নিয়ে। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে। অরু নাকি অনেক ছোট। এমন অল্প বয়সে বাচ্চা নেওয়া ঝুঁকিপূর্ণ বিষয়। তার সম্পূর্ণ জীবন উপভোগ করা বাকি। পড়াশোনায় বা কতদূর গেল? নিতান্তই ছোট মেয়েটা। এখনই বাচ্চা নিলে ভবিষ্যতেই বিবাহ জীবন আর তার ভালো লাগবে না, ইত্যাদি। এসব শুনে অরুর মন খারাপ হলো ভীষণ পরিমাণে। বাড়ির সবাই কেন ভাবছে যে তার বয়স হয়নি? হয়তো অরু অবুঝ। পরিবারের ভালোবাসার আবডালে বড় হওয়া একটা বড়সড় বাচ্চা। কিন্তু সে আশেপাশের মানুষ দেখে, বন্ধুবান্ধবদের অবস্থা জানে। এসএসসি দিয়েই তার বান্ধবী রূপা বিয়ে করে ফেলল। আলহামদুলিল্লাহ, এখন সে 2 বছরের বাচ্চার মা। তার বয়সী অনেক মেয়েই সংসার করছে, তাদের বাচ্চা আছে। তাহলে অরু কেন পারবে না? পারবে সে। পেরে দেখাবে সবাইকে। এই বাচ্চার জন্য অরু সব কিছু করতে রাজি, সব কিছু। ভালোবাসার রং লাল। লাল কেন? কারণ লাল রক্তের প্রতীক। আর রক্ত আমাদের ভেতরটায় অবস্থিত। রক্তবিহীন কি মানুষ বাঁচে? নয়, বাঁচে না। তেমনি ভালোবাসা ছাড়া মানুষ বাঁচে না। মানুষ মাত্রই ভালোবাসার কাঙাল, ভালোবাসার দাস। এত কষ্ট, বিচ্ছেদ, হৃদযন্ত্রণার পরও ভালোবাসাই চেয়ে যায় মানুষ। ভালোবাসার মানুষ কাছে চায়, পাশে চায়। একটা দিন চোখের মনিটার উপর প্রিয় মানুষটার মুখ ভেসে না উঠলে বক্ষে শান্তি মেলে না। পরাণে আগুন জ্বলে দাউ দাউ করে। যন্ত্রণা অনুভব হয়, ছটফট করে হৃদয়। আর যদি ভালোবাসার মানুষটি কথা না বলে, তাহলে কেমন অনুভূতি হয়? ভয়ঙ্কর নয় কি? অবশ্যই। তন্ময় একদম কথা বলছে না। অরুর পানে তাকাচ্ছে না। গম্ভীর মুখে অন্যদিকে ফিরে রয়। খেতে বসে মাথা নিচু স্তর করে রাখে। চুপচাপ থাকে। অরু বিড়াল ছানার মতো তার আশেপাশে ঘুরে ফিরে বেড়ায়। একটু দৃষ্টি পাওয়ার জন্য মরিয়া হয়ে রয়। কিন্তু পাষাণ মানুষটার কোনো হেলদোল নেই। ভুলবশত ও ফিরে দেখছে না। কেমন থমথমে করে রেখেছে চেহারা। কেন? তন্ময় কি খুশি নয় এই সুখবর শুনে? সে কি বাচ্চাটা চাই না? পর মুহূর্তেই মনে পড়ল বড় মায়ের কথা। তিনি স্পষ্ট গলায় বলেছিলেন বাবা হবার খুশিতে তন্ময় ইমোশনাল হয়ে পড়েছিল, কেঁদেছেও। তাহলে অরুর সাথে এমন কেন করছে? আকাশ কুসুম ভাবনায় বিভোর সে। বড্ড অসহায় হয়ে পড়েছে। বক্ষে বইছে সীমাহীন আসমান জমিন ধ্বংসের সমান যন্ত্রণা। অসহ্য করে এই যন্ত্রণা থেকে মুক্তি শুধু তাকে তন্ময় দিতে পারবে। হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে সকাল 10টায়। 10টার পূর্বেই অরুকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরোনো হবে। সুমিতা বেগম 9টার মধ্যেই ব্যাগ গুছিয়ে নিয়েছেন। প্রয়োজনীয় সব কিছু নিয়েছেন সঙ্গে।
যেমন ফ্ল্যাক্সে গরম পানি, টিস্যু, নরম তুলতুলে খাবার, পানির বোতল ইত্যাদি। জবেদা বেগম রান্নাঘরে। তিনি খুব ভোরে আকাশকে দিয়ে টাটকা শিঙি মাছ আনিয়েছেন। মেয়েটা হাসপাতাল যাবে, রক্ত পরীক্ষা করাবে, কতগুলো রক্ত নেওয়া হবে, শরীর দুর্বল হয়ে পড়বে। সেই সময় শিং মাছ বড্ড উপকারী, শরীরে রক্ত হতে সাহায্য করে। সঙ্গে তিনি আনার আনিয়েছেন, এই ফলেও শরীরে রক্ত হতে সাহায্য করে। এমন অনেক কিছুই আনিয়েছেন যা এখন অরুর শরীরের জন্য উপকারী। অরুর সঙ্গে হাসপাতালে যেতে সবাই তৈরি। এই যে দীপ্ত সকাল সকাল ড্রয়িং রুমে বসে তৈরি হয়ে বাড়ির সকলের আগে। এরপর এসেছে আকাশ, তারপর সাবিহা। তারাও নাকি যাবে হাসপাতালে। পাঞ্জাবি পরে এসেছেন মোস্তফা সাহেব, আনোয়ার সাহেবও পরপর এলেন। ড্রয়িং রুম ভর্তি মানুষ দেখে একে অপরের মুখে তাকিয়ে হাসলেন সজোরে উচ্চস্বরে। জবেদা বেগম হেসে বললেন, বাচ্চাদের গিয়ে কাজ নেই, বড় কয়েকজন গেলেই হবে। আনোয়ার সাহেব হাসলেন, এগোলেন বড় ভাইয়ের দিকে। কাছাকাছি এসে বললেন, ভাইজান, আমি থাকি। না না, তুই যা, আমি থাকি। তর্কাতর্কি হলো কিছুক্ষণ। অবশেষে ফয়সালা হলো, আনোয়ার সাহেব এবং মোস্তফা সাহেব দুজনেই যাবেন, সঙ্গে সুমিতা বেগম। ব্যাস, অরু নেমেছে, বড় বড় চোখে সবাইকে দেখছে। তারা বেরোবে এমন সময় তন্ময় বেরিয়ে আসলো ধীরে সুস্থে। তাড়াতাড়ি হাঁটলে ব্যথা পায়, খুব সাবধানে হাঁটতে হয় তার। তাকে দেখে মোস্তফা সাহেব চিন্তিত হলেন, জিজ্ঞেস করতে চাইলেন। তুমি কেন? আনোয়ার সাহেব ভাইয়ার চোখে চোখ রাখলেন, ইশারায় কিছু একটা বোঝালেন। হয়তো মোস্তফা সাহেব বুঝেছেন, তাই তো আর কিছুই বললেন না। আড়ালে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। শেষ মুহূর্তে হাসপাতালের উদ্দেশ্যে চারজন বেরিয়েছেন। তন্ময় ড্রাইভিংয়ে বসেছে। অ্যাক্সিডেন্টের পর একটা ট্রামাটিক সিচুয়েশনে ছিল সে। আপাতত নেই, সুস্থ সবলভাবেই চালাচ্ছে। হাতে চিনচিন ব্যথা অনুভব করছে, তবে তার সম্পূর্ণ অগ্রাহ্য করল মস্তিষ্ক। এই সামান্য ব্যথা তার একরোখা মস্তিষ্ক নাজেহাল টিস্যুর মতো ডাস্টবিনে ফেলে দিল যেন। ওরও বাপ চাচার মধ্যখান চুপসে বসে আছে। মোস্তফা সাহেব চিন্তিত নয়নে বারবার পাশে তাকাচ্ছেন, মেয়েটার কোনো সমস্যা হচ্ছে কিনা। থেমে নেই আনোয়ার সাহেবও, তিনি বড় ভাইয়ের থেকে এগিয়ে কিনা প্রশ্নই করে বসলেন। খারাপ লাগছে আম্মা? ওরও মাথা নাড়ালো, চোখ বুঝলো, আবারও খুলল, সামনে তাকালো। তন্ময়ের পাশে সুমিতা বেগম বসে। তিনি ফিরে তাকালেন, পানির বোতল বের করে এগিয়ে ধরলেন। একটু খেয়ে নে, ভালো লাগবে। বাড়ি থেকে বেরিয়ে আধা ঘন্টা হয়নি, এখনই কি পানির তৃষ্ণা পায়? ওরও তবুও হাত বাড়িয়ে নিল, অল্প খানিক পানি খেয়ে বোতল হাতে রাখলো। উদাসীন চাহনি নিক্ষেপ করলো পাষাণ মানুষটার দিকে। মানুষটা কি বুঝতে পারছে তার হৃদয়ের ব্যাকুলতা? ভেতরটা যে ক্ষণে ক্ষণে দুমড়ে মুচড়ে উঠছে উপলব্ধি করতে পারছে? পারছে না, তাই তো এভাবে কষ্ট দিতে পারছে। আনোয়ার সাহেব দক্ষ চোখের অধিকারী, আশেপাশের হালচাল চোখা চোখে দেখে বুঝে ফেলতে পারেন। আপনজনের মুখ পরে সবকিছু বুঝে ফেলার গুণ তার মধ্যে বিদ্যমান। তাই তো ছেলে মেয়ের মধ্যে সমস্যা চলছে বুঝতে সময় লাগেনি। দুজনের মধ্যে একটা রেষারেষি চলছে, বুঝে নিলেন আনোয়ার সাহেব। তন্ময় বুদ্ধিমান ছেলে, প্রচণ্ড নির্ভরশীল, অগাধ বিশ্বাস এই ছেলের প্রতি তার আছে। ঠিক সামলে নিবে, ঠিক করে নিবে ভেবেই আনমনে মৃদু হাসলেন আনোয়ার সাহেব। নিজেদের বোঝাপড়া নিজেরাই করে নিক, মাত্রই তো শুরু সংসার জীবন। এমন ছোটোখাটো কথা কাটাকাটি মান অভিমান নিয়েই তো এগোতে হবে। অপেক্ষাকৃত মন মানসিকতা নিয়ে দাঁড়িয়ে দুই গুরুজন দৃষ্টি তাক করে রেখেছেন সামনে। অরুর বেশ কিছু টেস্ট নেওয়া হয়েছে, এক এক টেস্টের জন্য এক এক ফ্লোরে যেতে হচ্ছে। গার্ডিয়ান শাহজাহানের সঙ্গে সঙ্গে যাচ্ছে। তন্ময় বেঞ্চে বসে দুপা ছড়িয়ে এক নাগাড়ে সে দাঁড়াতে পারছিল না, বিধায় এক প্রকার জোরপূর্বক ছেলেকে বসিয়েছেন মোস্তফা সাহেব। পাক্কা 2 ঘন্টা লেগেছে সবগুলো টেস্ট করাতে। রিপোর্টগুলো কাল নিয়ে যেতে হবে। তন্ময় প্রেসক্রিপশন নিয়ে এসেছে। সুদূরে ওরও দুর্বল হয়ে ঢলে পড়েছে সুমিতা বেগমের বাহুতে। একটু রক্ত নিয়েছে, আর একটুখানি এদিক সেদিক কি যেতে হয়েছে, তাতেই নাজেহাল অবস্থা মেয়েটার। মাহিন, হ্যাঁ দুঃসংবাদ শুনছোস, এখন সুসংবাদ শুনবি না?
আবার কি হলো? আঙ্কেল হতে যাচ্ছ শালার ফো। মাহিন থমকালো, সামান্য ঘাবড়ালো, সোফা ছেড়ে দাঁড়ালো, হতবাক বিমূঢ় সে। কি কস? গাঁজা খাইছস? তুই দিছস? ইব্রাহিম কি বলতেছস? আমাদের বড় তন্ময় চাচা ওরফে আমাদের চ্যাম্পের চ্যাম্পিয়ন আসতে যাচ্ছে। খাইয়া ছেড়েছে? খাইছে মানে বাইরা তাড়াতাড়ি, এক্ষুনি চাইতে হইব। মাহিন দেরি করল না, প্রায় সঙ্গে সঙ্গে শরীরে শার্ট জড়িয়ে টেবিল থেকে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল। সোজা হাইওয়ে চলে এলো। এখানে সীমান্ত ঘেঁষে দাঁড়িয়েছে রিয়াদ, সুহানি, ইব্রাহিম। তারা মাহিনের অপেক্ষাতেই ছিল। কথোপকথনে পুরোদমে ব্যস্ত। গাড়ি নজরে আসতেই প্রত্যেকে উঠে বসল। পেছনে রিয়াদ, সুহানি, সামনে ইব্রাহিম। মুহূর্তেই টেনে চলে গেল গাড়িটা। উদ্দেশ্য শপিং মল, কিছু কেনাকাটা করবে, সঙ্গে হরেক রকম মিষ্টি ফলমূল নিতে হবে না? এমন সুসংবাদ অনেক কিছুর প্রাপ্য। বাড়িতে ফিরে ঘণ্টাখানেক বিশ্রাম নিয়েছে ওরু। মায়ের হাতে স্যুপ খেয়েছে, মাথায় পানি দিয়েছে, ফলের রস খেয়েছে, নিজেকে সুস্থ সবল করে রুম থেকে বেরিয়েছে। মাথাটা বের করে আশেপাশে নজর বুলিয়েছে, না কেউ নেই। তারপর ছোট ছোট পা ফেলে তন্ময়ের রুমের সামনে এসে দাঁড়িয়েছে। তন্ময় বিছানার সাথে হেলে বসে, মুভি দেখছে মনোযোগ দিয়ে। ওরও গুটি গুটি পা ফেলে বিছানার সামনে দাঁড়ালো। তন্ময় তাকে দেখেও দেখছে না। অবশেষে করুণ গলায় ডাকলো, শোনেন। তন্ময় মাথা তুলে তাকালো। অরুণ মায়াবী মুখে দৃষ্টি তাক করলো এবং তাকিয়েই থাকলো, নজর আর সরালো না। তীক্ষ্ণ ভূতগ্রস্ত দৃষ্টিতে অরু ভীতু হলো, নড়ে চড়ে উঠল, দৃষ্টি সরিয়ে ফেলল। বুকের ভেতরটা ধপাস করে উঠল। এভাবে তাকালে অরুর বুঝি কিছু হয় না? অপরদিকে তন্ময় শুধু তাকিয়েই আছে, কোনো প্রকার প্রশ্ন করছে না, আর নাইবা দৃষ্টি সরাচ্ছে।